আসসালামু আলাইকুম। একটু যদি স্যার বলি, আমরা বিগত ক্লাসে এই অতি সংক্ষিপ্ত গুলা কমপ্লিট করেছিলাম কিনা বলেন তো স্যার? হ্যাঁ, আমরা এই অতি সংক্ষিপ্ত গুলা কমপ্লিট করেছিলাম। ঠিক আছে। সো এখান থেকে আমরা পরবর্তী যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আছে আমাদের, সেইগুলো আমরা আজকের এই ক্লাসে ইনশাল্লাহ সমাধান করব। আমরা ধারাবাহিকতা বজায় রেখে আগের ক্লাসে যেটুকু শেষ হয়েছে তারপর থেকে আমরা আজকের এই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, চলেন এখন আমরা পড়াশোনাটা শুরু করি নাকি? আমরা এই অঙ্কটা তো আমরা গত ক্লাসে মেবি করেছিলাম। 40 নম্বর বলেন, 41 নম্বর বলেন, এটা তো সরাসরি সূত্র cos a cos b মাইনাস sin a sin b। সূত্রটা আশা করি সবার জানার কথা, তাই না? তো সূত্রটা আশা করি আমরা সবাই জানি। এটাও দেখেন, এটা আমি তারপর একটু করে দিই আপনাদেরকে, আপনারা হয়তো বা অনেকে এটা পারবেন না। সো সেই জন্যই আপনাদেরকে আমি একটু এই অঙ্কটা করে দিচ্ছি। আমি প্রত্যেকটা অঙ্কের জন্য খুব বেশি সময় নিব না, সর্বোচ্চ 1 মিনিট থেকে 2 মিনিটের মতো সময় নিব। তাহলে আমরা দ্রুত শেষ করতে পারবো। তো এখানে আমাদের ডাকটা কি লেখা আছে একটু দেখেন স্যার। cos 20 ডিগ্রি 30 মিনিট, সরি 32 মিনিট, cos 9 ডিগ্রি 28 মিনিট মাইনাস মাইনাস সাইন 20 ডিগ্রি 32 মিনিট, তারপরে আছে হচ্ছে সাইন 9 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, যাই হোক, এখন আপনারা নিশ্চিতভাবে একটা সূত্র এই ক্ষেত্রে মনে হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে এরকম: cos a cos b মাইনাস sin a sin b। মনে আছে স্যার? এটা সমান সমান কি বলেন তো? এই cos a cos b মাইনাস sin a sin b, এটা সূত্রটা হচ্ছে cos a প্লাস b, তাই তো? cos a প্লাস b মনে আছে? cos a প্লাস b sin a প্লাস b সূত্র আমরা পড়েছি না স্যার? তো সেটাই তো এটা, cos a প্লাস b সূত্র হচ্ছে এটা। তাহলে আপনি এই যে 20 ডিগ্রি 32 মিনিট, এটাকে a চিন্তা করেন, এটাকে b চিন্তা করেন, এটাকে a ধরেন, এটাকে b ধরেন। তাহলে দেখেন তো স্যার, cos a cos b মাইনাস sin a sin b সূত্রটা এই যে স্যার সূত্র। তাহলে আমরা লিখতে পারি cos a প্লাস b। a হচ্ছে কত স্যার? 20 ডিগ্রি 32 মিনিট প্লাস 9 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, সূত্র লিখে দিলেন। লেখার পরবর্তীতে যোগ করেন তো স্যার। এটা যোগ করতে পারবেন না? এটা যোগ করবেন কিভাবে স্যার? একটা কথা বলি, এখানে দেখেন, এই যে যে মিনিটটার কথা বলছে না, 32 মিনিট আর হচ্ছে 28 মিনিট মিলে কত মিনিট হয়? 60 মিনিট। ঠিক আছে, আর আপনাদের বলে রাখি 60 মিনিটে কিন্তু 1 ডিগ্রি, মানে আপনি বলতে পারেন যে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। তাহলে এখানে দেখেন, 20 ডিগ্রি আর 9 ডিগ্রি মানে 29, আর এই 32 আর 28 মিনিট মিলে কত হবে? 60 মিনিট মানে 1 ডিগ্রি। তাহলে 29 আর কত হবে? 30 ডিগ্রি। সরাসরি আপনি 30 ডিগ্রি লিখতে পারেন। cos 30 এর ভ্যালুটা হচ্ছে √3/2। সো দ্যাট ইজ ইউর আনসার। তারপরে দেখেন তো স্যার, পরের অঙ্কটা পারবেন কিনা? পরেরটা তো স্যার সরাসরি সূত্র, এটা পড়াই দিতে হবে আমার, বলেন। পরেরটা হচ্ছে স্যার সূত্র নাকি? পরেরটা হচ্ছে স্যার আমাদের সরাসরি সূত্র, তাই তো? এটাকে আমার পড়াই দিতে হবে। এই যে cos c মাইনাস cos d এর যে সূত্রটা পড়ছেন না স্যার? সূত্র কিন্তু দেখেন, সূত্র থেকে সরাসরি আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকতে পারে। cos c মাইনাস cos d, এটার সূত্রটা কি স্যার মনে আছে? 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c ডিভাইড বাই 2। ঠিক আছে, তো এই যে এটার সূত্রটা হচ্ছে এটা। কথা বুঝতে পারছেন? তাহলে সরাসরি আমরা সূত্রটা লিখে দিব, তাহলে হবে। ওকে, তো আশা করি এটা আমরা পারবো নাকি স্যার? পারবো না বলেন সবাই?
তারপরে 43 নাম্বারটা বাদ দেন, কারণ এটা হয়তো বা ডাকে ভুল আছে, ডাকটা পুরোপুরি আসে না এখানে, সো এটা ক্রস দিয়ে রাখেন, প্রয়োজন নেই আমাদের। দেখেন 44 এবং 45 নাম্বার দুইটা সেম ম্যাথ, দুইটা সেম ম্যাথ। আমি এই দুইটার যে কোনো একটা ম্যাথ আপনাদেরকে সলভ করে দিব, যে কোনো একটা ম্যাথ আপনাদেরকে আমি সলভ করে দিব, ঠিক আছে? সো আমি যদি 44 নাম্বারটা সলভ করে দিই, একটু খেয়াল করেন, দুইটাই তো সেম, তাই না? তো যে কোনো একটা সলভ করলে তো চলে। প্রথমটা কি দেওয়া আছে স্যার আমাদের? cos 15 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি। আচ্ছা স্যার, এই যে মাত্র যে সূত্রটা লিখলাম আমরা, যে cos c মাইনাস cos d, সূত্রটা কি ছিল স্যার? 2 sin c plus d divided by 2 sin d minus c divided by 2, ঠিক আছে? তো এই যে স্যার সূত্রটা, এই সূত্রটা আপনারা সরাসরি লিখে দিবেন। আপনি সরাসরি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেন, একটাকে সি ধরেন, একটাকে ডি ধরেন, এটাকে আপনি সি চিন্তা করেন আর এটাকে আপনি ডি চিন্তা করেন, তাহলে আমরা লিখতে পারি 2 sin, সি হচ্ছে কত 15, ডি হচ্ছে কত 75 বাই 2, আবার সাইন, এই ক্ষেত্রে ডি মাইনাস সি, যে এটা থেকে এটা বিয়োগ করবেন, তাহলে 75 মাইনাস 15 বাই 2, সো 2 সাইন, 15 আর 75 মিলে হচ্ছে 90, 90 কে 2 দ্বারা ভাগ করলে 45, 45 ডিগ্রি নাকি? তারপরে এখানে থাকে কত স্যার? সাইন 3 ডিগ্রি, সো যদি হিসাব করেন 2 ইন্টু সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2, সাইন 30 এর মান হচ্ছে হাফ, 2 2 ক্যান্সেল করে দেন, তাহলে শুধু কত থাকে 1 বাই রুট 2। সো এই তো স্যার আপনার আনসার। তারপরে স্যার তাহলে দেখেন সেম ভাবে আপনারা এখানেও এই যে একই সূত্র ফলাবেন, এই যে পরেরটা যেটা 45 নাম্বার যেটা আছে, সবাইকে দেখতে পারতেছেন নাকি আমি একটু জুম করে দিই বিষয়টা? দেখেন স্যার, এই যে সাইন 75 মাইনাস সাইন 15 ডিগ্রি, এই যে ম্যাথটা যে আছে আমাদের, এখানে আমরা 75 কে সি চিন্তা করি, 15টাকে ডি চিন্তা করি, তাহলে তো হয়ে গেল সাইন সি মাইনাস সাইন ডি, যে সূত্রটা আছে, ঠিক আছে? ওই সূত্রটা লিখবো, একদম সেম টু সেম হয়ে যাবে, এইভাবে আমরা ওটা করে ফেলবো। তারপরে এখানে দেখেন 47 এবং 48 নাম্বার যে দুইটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা দেখেন এখন। দেখেন আমাদের এই 47 নাম্বার কোশ্চেনটা কি বলছে? সাইন 2a কে tan এর সাহায্যে প্রকাশ করো। এটার তিনটা সূত্র আছে। আপনার সাইনের ক্ষেত্রে একটা সূত্র আছে, সাইন 2a সমান হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার, এটা সূত্র, হ্যাঁ? আবার cos 2 এর ক্ষেত্রে যদি বলেন, সেই সূত্রটা হচ্ছে এরকম, 1 মাইনাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার a। এই জন্য আমি বলি সূত্রগুলো মনে রাখেন, সরাসরি সূত্রটাই পরীক্ষার মধ্যে চলে আসে, অতি সংক্ষেপে তো আমাদের আসে, সেই জন্য বলি। আবার tan 2a এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। এই তো স্যার, তাহলে কি পাওয়া যাবে না বলেন তো স্যার? পারবো? অবভিয়াসলি পারবো, তাই তো? এই যে স্যার আমাকে বলছে সাইন 2a কে tan এর সাহায্যে প্রকাশ করো, আমি জাস্ট এই সূত্রটা লিখে দিই, হয়ে যাবে। আমার পরেরটা বলছে cos 2a কে tan এর সাহায্যে প্রকাশ করো, এই যে স্যার cos 2a কে আমি tan এর সাহায্যে প্রকাশ করছি। এখন পরীক্ষার মধ্যে আসতে পারে tan 2a কে tan এর সাহায্যে প্রকাশ করো, তখন জাস্ট আমি এটা লিখে দিব, তাহলে তো হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু সরাসরি সূত্র, আমরা একটু মনে রাখবো তাহলেই হবে। তারপরে স্যার 48 নাম্বার, এখানে একটা কথা লেখা আছে যে 41 থেকে 48 দেখে যাবেন, এখানে আমি কিন্তু আবার ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করে দিয়েছি, যে কোন অংশটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আবার মার্ক করে দেওয়া আছে। সো এটাও একটু ফলো করেন, হ্যাঁ? যেগুলো মার্ক করা সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তো এখানে একটা বিষয় দেওয়া আছে যে tan থিটা সমান যদি হাফ হয়, tan থিটা সমান যদি হাফ হয়, তাহলে cos 2 থিটা সমান কত? স্যার এই যে এই যে একটা সূত্র লিখছি দেখছেন, একে আমরা জাস্ট থিটা বানাই দেই, তাহলে তো হয়ে যায় নাকি?
আমাদের এখানে দেওয়া আছে tan থিটা সমান হাফ, তাহলে আমরা স্যার মানটা বসাই দিই। 1 মাইনাস tan থিটা মানে হাফ, তাহলে হাফ অফ স্কয়ার, তারপরে 1 প্লাস এখানে আমরা হাফ অফ স্কয়ার লিখবো। স্যার বাকিটুকু কি ক্যালকুলেশন করতে পারবেন আপনারা? এখানে হবে 1 মাইনাস 1/4 আর নিচে হবে 1 প্লাস 1/4, তারপর লসাগু করার পরে যা আসবে সেটাই আপনার আনসার। বাকিটুকু তো করতে পারবেন নাকি? সরাসরি প্রথমত এই সূত্রটা লিখবেন, লেখার পরে মান বসায় ক্যালকুলেশন করে ফেলবেন। দ্যাটস এনাফ। পারা যাবে? বলেন পারা যাবে কিনা। আমি জাস্ট আপনাদেরকে অঙ্কটা দৌড়াই দিব, তারপরে বাকিটা আপনারা করবেন। এতে কি হবে? এতে আপনার অঙ্ক করার যে অ্যাবিলিটিটা সেটা বৃদ্ধি পাবে। এতে আপনার অঙ্ক করার যে অ্যাবিলিটিটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমাদের 48 নম্বর কমপ্লিট। এরপরে স্যার 49 নম্বরটা, রুট ওভার 1 মাইনাস cos 2a সমান কত? এখানে বলছে রুট ওভার 1 মাইনাস cos 2a। এই ত্রিকোণমিতির অঙ্কগুলা স্যার সূত্রের খেলামেলা। ত্রিকোণমিতির এই অঙ্কগুলা হচ্ছে সূত্রের খেলামেলা, আর কিছু না। যেমন আমরা 1 মাইনাস cos 2 এটার একটা সূত্র জানি, জানি না বলেন? আমরা সবাই পড়ে আসছি এটা। 1 মাইনাস cos 2 এটার প্রমাণ আমি দেখাইছি যে 1 মাইনাস cos 2 সমান কিভাবে 2 sin স্কয়ার হয়, এটা আমি দেখাইছি, কিন্তু আপনাদের মনে করে দেখতে পারেন। 2 sin স্কয়ার এটার সূত্রটা হচ্ছে এটা। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি স্যার? এই যে সূত্রটা লিখতে পারি, 2 sin স্কয়ার এ। এখন দেখেন এই স্কয়ার আর রুট কিন্তু কেটে যাবে, তাহলে এই যে সাইনে আছে না, এটা রুট ফ্রি হয়ে যাবে, অর্থাৎ এটার উপর থেকে রুট চলে যাবে। কিন্তু টুর উপর তো রুট ঠিকই থাকবে, কারণ টু তো আমরা রুট ফ্রি করতে পারি না, এর উপর তো স্কয়ার নাই, সেই জন্য এখানে রুট টু থাকবে। তাহলে এটাই হবে আপনার আনসার। এটা হচ্ছে আমাদের 49 নাম্বারের আনসার। ওকে, তারপরে স্যার 50 চলেন, কি বলছে? tan ইনভার্স হাফ প্লাস, এটা আমি সম্পূর্ণটা করে দিব না, এটা আমি জাস্ট দেখাই দিব যে কিভাবে করবেন। আপনাদের এটা মান বের করতে বলছে আমাদের, তাই তো? একটা সূত্র আছে স্যার, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, একটা সূত্র পড়ছেন আপনারা? সেই সূত্রটা একটু লিখি আমি, দেখেন। একটা সূত্র এরকম, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স ওই যে বিপরীতবৃত্তীয় ফাংশন, বিপরীতবৃত্তীয় ফাংশনের মধ্যে এরকম পড়ছেন না স্যার? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, এটা হচ্ছে সূত্র। এই যে স্যার, এটা হচ্ছে আমাদের কি বলেন তো স্যার? এই হচ্ছে সূত্র। তো এখানে আমরা কি করব স্যার বলেন তো? এইখানে আমাদের, তো স্যার এই যে হাফটা আছে না, এটাকে আপনি x বিবেচনা করেন, এখানে যে 1/3 আছে এটাকে y বিবেচনা করেন, তো এটা x এটা y, সূত্রের মতো করে বসান, জাস্ট সূত্রের মতো করে জাস্ট বসান, তাহলেই আপনার অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা একটু সূত্র মতো করে বসাই। এটাকে লিখতে পারি tan ইনভার্স x, x কত হাফ, প্লাস y কত 1/3, তারপরে 1 মাইনাস x ইন্টু y। স্যার পরবর্তী অংশটা আপনারা করে ফেলবেন, যা আসবে ক্যালকুলেশন করার পরে যা আসবে সেটাই আনসার। তারপরে স্যার 51 নম্বর দেখেন, একান্ন নম্বরটা স্যার দেখেন, আমাদের 51 নম্বরটা কি বলছে? সাইন tan ইনভার্স 3/4 এটার মান কত নাকি? ওকে স্যার, এটা দেখেন, আমরা ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা এটা কেমনে করব স্যার? আমাদের সামনে কি আছে? সাইন। তাহলে এই যে এখানে যে টেনটা আছে এটাকে আমরা কিসে কনভার্ট করব স্যার? এটাকে আমরা সাইন বানাবো, সাইন ইনভার্স বানাবো। এখানে যে টেন ইনভার্স আছে এটাকে সাইন ইনভার্স বানাবো।
তাহলে কি হবে, এই যে সামনে যে সাইনটা আছে, তাহলে এই সাইন আর এই সাইন আমি কেটে দিতে পারবো। এটা হচ্ছে এই অঙ্কের মূল থিম। এটা যদি বুঝি তাহলে আমরা বাকিটুকু বুঝতে পারবো। ওকে, সো তাহলে এই ট্যান ইনভার্সটার কে আমাদের সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে। কেমনে কনভার্ট করবো স্যার? একটা ত্রিভুজ অঙ্কন করবেন। প্রথম কাজ হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করা। এই যে স্যার একটা ত্রিভুজ অঙ্কন করলাম ছোটখাটো। বলেন ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এই 3 হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে 4। তা লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, অত্রিভুজ অনায়াসে 5 হবে। চোখ বন্ধ করে লিখে দিবেন। আর আপনারা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দেখতে পারেন। 3 কে স্কোয়ার করলে 9 হয়, 4 কে স্কোয়ার করলে কত হয়? 16। তাহলে এই দুটো যোগ করেন, 16 আর 9 কত? 25। 25 কে রুট করেন, 5 আসে। এটা তো মুখে মুখে হিসাব করা যায়, তাই না? তাহলে আপনি তো সবগুলো পেয়ে গেছেন, বাহু পেয়ে গেছেন নাকি? তাহলে এখন দেখেন সাইন সমান কি জানি বলেন তো? লম্ব বাই অত্রিভুজ, তাই না? তাহলে এখানে আমাদের লম্বটা কত? 3। অত্রিভুজটা কত? 5। তারপর আপনি এই সাইন আর সাইন ইনভার্স কেটে দেন, সো এখানে থাকবে শুধুমাত্র 3/5। এই যে স্যার, এটাই आंसर। পারা যাবে? 2 লাইনের অঙ্ক। তারপরে স্যার সাইন ইনভার্স এক্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটাকে আপনি 3 স্টার দিয়ে রাখতে পারেন। 3 স্টার। এই অঙ্কটা 53 নম্বর যেটা আছে, এই অঙ্কগুলো এগুলো 3 স্টার রেটিং দিয়ে রাখতে পারেন। এবং এটা বলা যায় এই 52 নম্বর প্রশ্নটা পরীক্ষা আসবেই। ঠিক আছে, এরকম বলা যায়, সম্ভাবনা অনেক বেশি, 99% পসিবিলিটি আছে। সো স্যার এই কোশ্চেনটা দেখেন, আমাদের 52 নম্বর যে কোশ্চেনটা আছে, আমি এটা মুছে দিচ্ছি। 52 নম্বর, এখানে বলা আছে এটা সমান কিন্তু থিটা, হ্যাঁ এটা 0 না। সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে থিটা। তাহলে এখানে কি পাইলাম আমরা? দেওয়া আছে যেটা সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে থিটা। তাহলে আমাকে বলছে টেন থিটা সমান কত? টেন থিটা সমান কত? এখানে এই লাইনটা থেকে শুরু করেন। স্যার আমি যে এখানে সাইন ইনভার্সটা আছে, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি এটাকে এরকম ভাবে লেখা যায় না? এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা। লেখা যায় কিনা বলেন? অবভিয়াসলি যায়, নাকি? এখন টেন থিটা সমান কি বলেন তো? টেন থিটা সমান আমরা জানি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। সাইন বাই কস। উপরে সাইন থিটা ঠিকই থাকলো, আমি কস থিটাকে এইভাবে লিখে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কোনো সমস্যা আছে? আছে কিনা বলেন? এটা 9 10 এর সূত্র থেকে লিখছি, আপনারা সবাই পড়ছেন হয়তো বা এটা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে দেখেন তো, কজ স্কোয়ার থিটাটা যদি এই পাশে রাখেন তাহলে এরকম হয় না? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয় কিনা বলেন? এই পাশে কজ স্কোয়ার লাগলেন, সাইনটা ওই পাশে নিয়ে গেলেন, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসলো। এখন এই যে এখানে যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যান তাহলে এরকম হয় না? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইভাবে আমরা এই কস থিটার জায়গায় এটা লিখতে পারছি। এই যে দেখেন এখানে যে কস থিটাটা ছিল, এটার জায়গায় মূলত এইভাবে এই সূত্র থেকে এটা লিখছি। ঠিক আছে? এখন স্যার, এখন আপনি একটু মানটা বসান। বলেন তো সাইন থিটা সমান কত? এই যে দেখেন সাইন থিটা সমান হচ্ছে এক্স, এইখানেই লিখে রাখছি সাইন থিটা সমান কত স্যার? এক্স। এই যে, ঠিক আছে? তাহলে উপরে হবে এক্স আর নিচে হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটাই আপনার আনসার। পারবেন? আশা করি পারার কথা। ঠিক আছে, না পারার কিছু নাই। তারপরে স্যার এই যে আরেকটা প্রশ্ন আছে, 2 tan ইনভার্স √3 কে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে। চলেন স্যার আমরা ডিগ্রিতে প্রকাশ করি, কোনো সমস্যা নাই। আমাদেরকে বলছে কি স্যার? 2 tan ইনভার্স, এটা একদম সোজা, হ্যাঁ এটা অনেকে নিজেরাই পারার কথা।
তারপর আমি বলি দেখেন 2 tan ইনভার্স। আপনাদেরকে একটা কোশ্চেন করি স্যার, বলেন তো tan কত ডিগ্রির মান √3? আমরা জানি না এটা। এই যে এখানে যে √3 আছে, আমরা সকলে জানি tan 60 ডিগ্রি। কত ডিগ্রি স্যার? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখন এই যে tan ইনভার্স, এই যে tan, কেটে দেন। কেটে দিলে এখানে থাকে 2 আর এইখানে থাকে কত স্যার? 60। তাহলে 60 দুগুণে কত হবে? 120। তার মানে আমি যদি এটাকে ডিগ্রিতে কনভার্ট করি সেই ক্ষেত্রে কত হবে? 120 ডিগ্রি হবে। পারবো কিনা বলেন? পারবো? পারবো না স্যার? আমি কিন্তু এই 54 নম্বরটা করে দিব না, হ্যাঁ। এই যে এখানে যে 54 নম্বর প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্যার আমি করে দিব না, হ্যাঁ। কারণ হচ্ছে এই নিয়মের একটা অঙ্ক আমরা মাত্রই করেছি, সেটা হচ্ছে আপনি দেখেন এই যে 51 নম্বর যে অঙ্কটা আর হচ্ছে 54 নম্বর সেম, হুবহু সেম অঙ্ক। চলেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই, আশা করি এটা একদম সহজ এবং এটা পারবেন আপনারা। তাহলে কিন্তু স্যার আমরা এই 54 নম্বরটা করবো না, হ্যাঁ। কারণ 54 নম্বরটা আপনাদের পারার কথা, আমরা একটু আগে করেছি। জাস্ট এখানে কি করবেন, এই যে আমাদের যে এখানে সাইন আছে, সাইন ইনভার্স আছে, এটাকে জাস্ট tan ইনভার্সে কনভার্ট করবেন। জাস্ট এখানে কি আছে স্যার? tan সাইন ইনভার্স হাফ আছে, তাই তো? তাহলে আমরা কি করব, আগে যেহেতু tan আছে তাহলে এই সাইনটাকে আমরা কিসে কনভার্ট করব স্যার? tan ইনভার্সে কনভার্ট করব। সেই জন্য এটা অনুযায়ী একটা ত্রিভুজ অঙ্কন করবেন আপনারা। লম্ব হচ্ছে 1, অত্রিভুজ হচ্ছে 2। তাহলে ভূমি যত আসে সেটা বের করবেন। ভূমি যত আসে সেটা আপনারা বের করবেন। ভূমি মেবি হচ্ছে √3 আসার কথা, ঠিক আছে। অথবা এটাকে এইভাবে করা যায়, কোনো সমস্যা না। দেখেন এটা আরেকভাবে করে দিই সহজভাবে। বলেন তো সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ, তাই না? বলেন। তাহলে আপনি এটা কেটে দেন, সাইন ইনভার্স আর সাইন কেটে দেন, তাহলে এখানে কি থাকে? tan 30 থাকে। বলেন তো tan 30 এর মান কত? 1/√3। এই যে এটি आंसर। যেভাবেই করেন কোনো সমস্যা নেই, অঙ্ক অনেক নিয়মে করা যায়। tan এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের কোন তিনটির বিপরীত বাহু যথাক্রমে এবিসি হলে tan a - b এর সূত্রটা লিখো। এখানে তিনটা সূত্র পড়ছিলাম, মনে আছে স্যার আমাদের? বলেন তো। এটা তো আমি বইলা দেব না, এটা বইয়ের মধ্যে সূত্র লেখা আছে সরাসরি। আপনারা পড়ছেন না স্যার? tan a - b/2 সমান সূত্র, তারপরে হচ্ছে tan b - c / 2, tan c - a / 2। পড়ছেন না স্যার এগুলো সূত্র? এই তিনটা সূত্র একটু মাথায় রাখবেন, কারণ এখান থেকে যে কোনো সূত্র থেকে সরাসরি আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন পরীক্ষা আসে, ঠিক আছে। এইগুলা থেকে সরাসরি অতি সংক্ষিপ্ত কোশ্চেনে কিন্তু আমাদের পরীক্ষা আসে। সো সূত্র যেহেতু সেই জন্য আমি বললাম না, জাস্ট একটু দেখে নিন আপনারা। তাহলে 55 নম্বরটা আপনাদের ক্লিয়ার। ওকে। তারপরে হচ্ছে স্যার এটাও একটা সূত্র, যে এবিসি ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্কের যে সাইনের সূত্রটা আছে সেটা আপনারা এই সূত্র পড়ছেন না? a বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। এইটাই তো সূত্র আমাদের, তাই না? বাহু আর কোণের মধ্যে যে সম্পর্কটা, এই তো স্যার, জাস্ট এটা লিখে দিবেন তাহলেই তো হয়ে গেছে, নাকি? সো আশা করি এই পর্যন্ত সকলের ক্লিয়ার। চলেন আমরা পরবর্তী পেজে যাই, আমাদের আরো অনেকগুলো মেথ করতে হবে। আর কয়টা স্যার? এখানে 13টা মেথ আছে আরো। ওকে। আচ্ছা স্যার, 57 নম্বর, 58 নম্বর পারা যাবে না। সূত্র তো পড়ছেন নাকি? ওই যে কজ এ কজ বি কজ সির সূত্র পড়ছি না আমরা স্যার? আমি তারপর এটা লিখে দিচ্ছি, দেখেন। কজের সূত্রটা কি ছিল বলেন তো? এরকম ছিল, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তারপরে যদি বলি কজ বি
এটার সূত্রটা ছিল এরকম, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca। তারপরে cos c এর সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। সো এই যে এই সূত্রগুলা, এটা কিন্তু একটা শর্টকাট টেকনিক বলছিলাম আমি। যেমন দেখেন এখানে এ আছে, এই যে এটা আমরা বিয়োগ করছি, এখানে বি আছে বি বিয়োগ করছি, এখানে সি আছে সি বিয়োগ করছি। এই টেকনিক অনুসারে আমরা এটা মাথায় রাখতে পারি। সো এই যে তাহলে এখান থেকে কিন্তু আমরা 57 নাম্বার এবং হচ্ছে 58 নাম্বার পেয়ে গেলাম। তারপরে বলছে সাইন হাফ কে ত্রিভুজের বাহুর সাহায্যে প্রকাশ করো। এটা কি সাইন হাফ না সাইন ইনভার্স হাফ এরকম হইতে পারে? এটা মেবি সাইন ইনভার্স হাফ হইতে পারে। হ্যাঁ, ডাকটা কি ভুল তোলা হয়েছে কিনা? সাইন হাফ হয় কিভাবে? এটা মেবি সাইন ইনভার্স হাফ, এটা একটু আগে তো করাই দিলাম তাই না? তাহলে বাহুর সাহায্যে যদি প্রকাশ করি এই সাইন ইনভার্স হাফটাকে, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করবেন আপনারা এখানে। তাহলে 1 হচ্ছে লম্বের মান, আর 2 হচ্ছে অত্রিভুজের মান, আর এখান থেকে ভূমিটা বের করবেন। তাহলে 4 থেকে একবার দেখলে 3, এটা হবে √3। ঠিক আছে, এরকম আর কি। ওকে, তবে আমি এখানে একটু কনফিউশন আছে, ডাকটা কি ভুল লেখা নাকি? আচ্ছা এটা বাদ দেন। পরেরটা 60 নাম্বার, যে কোনো ত্রিভুজের এবিসি তে এ হচ্ছে 4, বি হচ্ছে 5, সি হচ্ছে কত স্যার 3, তাহলে cos b এর মান নির্ণয় করো। স্যার এই যে cos b সূত্রটা লিখে রাখছি, জাস্ট এখানে বসাবেন আর মান বের করবেন, জাস্ট এখানে বসাবেন আর কি করবেন, মান বের করবেন। ঠিক আছে, একটু দেখেন তো স্যার এখানে সির মান কত দেওয়া আছে, সির মান দেওয়া আছে 3, তাহলে আমরা লিখলাম এই যে 3 স্কয়ার, এর মানটা কত 4, এই যে স্কয়ার, বির মানটা কত 5, তাহলে 5 এর উপর এটা স্কয়ার, 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে এখানে হচ্ছে কত 9, এটা কত 16 মাইনাস 25, আর নিচে হচ্ছে 3 4 12, 12 দুগুণে হচ্ছে 24, জিরো হয়ে যায় তো ভাই, 25 মাইনাস 25 বাই 24, তার মানে আলটিমেটলি জিরো থাকে এখানে। তাহলে আমরা কি পাইলাম স্যার, cos b সমান সমান হচ্ছে 0। আমাকে তো এটাই বের করতে বলছে, cos b এর মান বের করতে, তাহলে cos b এর মান কত হবে 0 হবে। ঠিক আছে, cos b এর মানটা কি হবে 0 হবে, কারণ b কোণের মানটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এই b কোণের মানটা হচ্ছে 90, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে স্যার আমরা সূত্রটা লিখবো, সূত্রটা লিখে এইভাবে অঙ্কটা করে দিব। তাহলে আমাদের ত্রিকোণমিতির যে বিষয়টা ছিল সেটা কমপ্লিট। বাকি যে এখানে 10টা কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেন হচ্ছে আমাদের যে এআর কোশ্চেনটা বলেন, বৃত্ত এবং হচ্ছে সরলরেখা থেকে। ঠিক আছে, বৃত্ত এবং সরলরেখা থেকে এই কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেনটা কি বলছে স্যার, কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। কার্তেশীয় আর হচ্ছে পোলার, এটা তো আমরা সকলে জানি নাকি, কার্তেশীয় আর হচ্ছে পোলার। কার্তেশীয় স্থানাঙ্ক মানে যেখানে বুজ আর কোটি থাকে, মানে এক্স ওয়াই, আর পোলার স্থানাঙ্ক থাকে যেখানে, পোলারটা কি স্যার, এই যে আর থিটা, অর্থাৎ একটা ব্যাসার্ধ থাকে আর উৎপন্ন কোণটা থাকে। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক লিখতে বলছে, সো এই ক্ষেত্রে আমি সম্পর্ক আমরা লিখে দিব। সম্পর্ক হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা সমান সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, ওয়াই বাই তো এক্স হওয়ার কথা নাকি? ঠিক আছে, ওয়াই বাই এক্স লম্ব বাই। তো এটি হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। তারপরে স্যার 62 নাম্বার, একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি এত হয় তাহলে স্যার পোলার স্থানাঙ্ক বের করো, বা পোলার স্থানাঙ্কের মান কত হবে। পারবো স্যার এটা? এই যে সূত্র লেখা আছে আপনি জাস্ট বের করতে পারেন। দেখেন এখানে আর এর বের করার সূত্র লেখা আছে, থিটা বের করার সূত্র লেখা আছে নাকি, সো আমরা জাস্ট এটা লিখবো আর বের করে ফেলবো।
প্রথমত স্যার বিন্দুটা কত, -1√3, তাই তো? তার মানে এই -1টা হচ্ছে এক্স এর মান আর এই 3টা হচ্ছে ওয়াই এর মান। তো এখানে আমরা পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এটাকে আমার কনভার্ট করতে হবে আর থিটাতে। তাহলে এখান থেকে আমি প্রথমত আর বের করব, তারপর থিটা বের করব, নাকি? সো আর বের করার সূত্রটা কি বলেন তো স্যার? √x² প্লাস y²। এটা আমি মাত্র সূত্রটা লিখে দিয়েছি আপনাদেরকে। এক্স এর মান হচ্ছে -1, -1 এর উপরে স্কোয়ার করলে তো 1ই হবে, নাকি? আর ওয়াই এর মান হচ্ছে √3, √3 এর উপরে স্কোয়ার করলে 3 হয়ে যাবে। তাহলে 3 আর 1 4, 4 কে রুট করলে 2 আসে, তার মানে আর এর মান হচ্ছে 2। এরপরে স্যার থিটা, থিটা সমান সমান tan ইনভার্স y/x। তাহলে tan ইনভার্স y কত স্যার? √3, এবং x এর মান হচ্ছে -1, তার মানে tan ইনভার্স -√3, তাই তো? ক্যালকুলেটর লিখলে এটা মান চলে আসবে, অথবা এগুলোর মান আমি বের করা শিখাইছি। হ্যাঁ, জাস্ট মানটা বের করে লিখে দিবেন, ঠিক আছে? এটা অন্যভাবে বোঝা যায়, যেমন ধরেন আমি যদি এখানে একটা চতুর্ভাগ অঙ্কন করি, এক্স এর মানটা মাইনাস এবং ওয়াই এর মানটা প্লাস, তার মানে এই এই চতুর্ভাগে পড়বে, দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক আছে? এখন বলেন তো ইয়ার tan কত ডিগ্রি মান √3? 60। তাহলে এখানে হচ্ছে 90 আর এই পাশে দেন 60, কত হইলো? 150 ডিগ্রি। মেবি এটার মান কত আসতে পারে? 150 আসতে পারে, ঠিক আছে? কত আসতে পারে? 150 আসতে পারে, ঠিক আছে? তারপরে স্যার 63 নাম্বারটা, এ সমান হচ্ছে কত? -2 3, আর বি হচ্ছে 1 -1 হলে বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব বের করো। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, ধরেন এটা এ একটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কত স্যার? -2 3, আর এখানে একটা বিন্দু বি, এটার স্থানাঙ্ক হচ্ছে 1 -1। তাহলে এটার মধ্যবর্তী ডিসটেন্সটা কত? এই যে এইটুকু বের করতে বলছে আপনাকে, ঠিক আছে? এই যে এইটুকু। তাহলে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা কি মনে আছে? দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র মনে আছে কিনা বলেন? √x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। তো এখানে যে কোনো একটাকে x1 চিন্তা করেন, একটাকে x2 চিন্তা করেন, তাহলেই তো হয়। এটাকে আমি x1 ধরি, তাহলে x1 হচ্ছে -2 আর এটা হচ্ছে 1, তার মানে -2 -1 হোল স্কয়ার। এখানে 3 + 1 একবারে লিখে দিলাম। হ্যাঁ, কারণ y1টা হচ্ছে 3 আর y2টা হচ্ছে -1, তাহলে এইখানে তো একটা মাইনাস আছে, আবার এই যে এখানেও একটা মাইনাস আছে, দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তো এখানে কত আসছে স্যার আপনার? এখানে হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার করলে 9 আসে, আর এখানে হচ্ছে 4, 4 এর উপর স্কয়ার করলে 16, একবার লিখে দিলাম 5 আসবে, ঠিক আছে? এটার আনসারটা হচ্ছে 5 একক। তারপরে স্যার এই অঙ্কটা যারা ডুয়েট এডমিশন টেস্ট দিবেন সেখানে এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে। এটা ডুয়েট এডমিশন টেস্ট যারা দিবেন তাদের জন্য এই অঙ্কটা জরুরি, ঠিক আছে? 0 0 3 3 3 5 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করে। এটা আমি একদম শর্টকাটে কিভাবে করা যায় সেটি একটু আপনাদের শিখিয়ে দিই। এটা অনেক বড় করে করা যায়, আপনারা দেখবেন অনেক জায়গায় অনেক বড় করে করানো আছে। এই অঙ্কটাই যে 64 নাম্বার যেটা আছে, এটা আমি খুব শর্ট করে আপনাদের করাই দিচ্ছি, খুব শর্ট করে আপনাদেরকে করা দিচ্ছি। দেখেন, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, সাপোজ মনে করেন একটা ত্রিভুজ, এখানে আমি একটু ত্রিভুজটা অঙ্কন করে আপনাদেরকে বুঝাই, একটু বেসিক সহকারে বুঝাই দেই, তাহলে মাথায় থাকবে দীর্ঘদিন। মনে করেন এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা হচ্ছে বি বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2,
এটা সি বিন্দু, এটা স্থানাঙ্ক হচ্ছে x3 y3। ওকে, এখন এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ অফ x1 y1 x2 y2 আর এই পাশে 1 1। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আপনাদের বইয়ে লেখা আছে। এটা আপনাদের যদি আপনারা বইটা বের করেন, আমাদের যে স্থানাঙ্ক অধ্যায়টা আছে, এই যে দৈর্ঘ্য এবং যে ক্ষেত্রফলের স্থানাঙ্ক, এটার মধ্যে এই সূত্রটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এই যে হাফ অফ এই সূত্রটা। ঠিক আছে, আমি এই সূত্রটা এখানে লিখছি। তো এটা হচ্ছে মূলত মেইন সূত্র, আপনি এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে পারবেন, কিন্তু এর থেকে শর্ট করা যায়। একটু দেখেন, যাদের নির্ণায়কের আইডিয়াটা ক্লিয়ার তারা এটা ভালো করে বুঝবেন। এখন আপনি জাস্ট বসান, এই যে কি কি বিন্দু দেওয়া আছে, 0 0 3 -3 3 -5, খালি বিন্দুগুলো বসান x1 আর y1 এর জায়গায়। তাহলে কি হবে স্যার, x1 এর মান 0, y1 এর মানও 0 ধরলাম 1, তারপরে x2 কত 3, y2 হচ্ছে -3 1 3 -5 1। স্যার আমরা অনেকেই তো কি পারি স্যার, নির্ণয় করতে পারি না। বিস্তার করি কিভাবে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করলেই হয়ে যাচ্ছে। এখন আমাকে বললেন না স্যার বিস্তারটা বুঝাই দেন। সরি স্যার, এটা বুঝাইতে পারবো না, কারণ এটা প্রথম অধ্যায়ের আলোচনা। সো বিস্তারটা যে বরাবর 0 আছে সে বরাবর করে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, কারণ 0-র বিস্তার 0 হয়। সো যেহেতু এখানে দুইটা 0 আছে, আমরা প্রথম সারি বরাবর বিস্তার করি, তাহলে 0-র বিস্তার 0 আসবে, এই 0-র বিস্তার করলেও সেখানে 0ই হবে, শুধু 1 আছে। এই 1 এর বিস্তারটা যদি করি আমরা, তাহলে কি হবে, এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, জাস্ট এই চারটা উপাদান থাকবে। কি কি থাকে স্যার, 3 -3 আর হচ্ছে 3 -5। স্যার এখন একটু গুণ করেন তো, কেমনে গুণ করি আমরা, এই যে এই দুইটা গুণ করব, কত হবে, -15 আর এইদিকে +9। হিসাব যদি করেন, হাফ অফ -15, এই যে 3 5 15, আর এই দিকে তো কি হবে, যখন আমরা করব, গুণ করব, তখন কিন্তু সূত্রের একটা মাইনাস, আবার এই যে এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 3 কত স্যার 9, 15 তে 9 বাদের মাইনাসে কত থাকে, 6 থাকে নাকি। ও এখানে মডুলাসটা থাকবে, হ্যাঁ মডুলাসটা অবভিয়াসলি থাকবে, তাহলে হাফ অফ -6 থাকে। তো মডুলাসের কারণে মাইনাসটা চলে যাবে, তাহলে হাফ অফ 6 সমান হচ্ছে, কাটাকাটি করলে 3 হয়ে যাবে। এই মডুলাসের কারণে মাইনাসটা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এই মডুলাসের কারণে এই মাইনাসটা যে ছিল সেটা উইথড্র হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। সো ক্লিয়ার কিনা বলেন, আমি আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখন যদি এরকম থাকে, এ টু জেড করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট যেহেতু এই দুইটা 0, এই দুইটা বাদ দেন, 0টা বাদ দিবেন। যদি 0 0 থাকে বা অথবা মূল বিন্দুগামী বলে, 0টা বাদ দিবেন। বাদ দিলে দেখেন এখানে যে চারটা বিন্দু থাকে না, এই যে চারটা, দুইটা বিন্দুতে থাকে আর কি, কত কত ছিল, 3 -3, তারপরে 3 -5। দেখেন তো, আমি যদি এটাকে হাফ লিখে দিই, এই অংশটা এখানে আসছে না বিস্তার করার পরে, যদি এরকম 0 0 থাকে তাহলে সরাসরি এইভাবে লিখে দিতে পারবেন, তারপরে এখান থেকে যে গুণ করে ক্যালকুলেশন করে দিবেন, তাহলেই তো হবে। ওকে স্যার, আমরা চলেন পরবর্তী আলোচনায় যাই। পরবর্তীতে কি আছে, সঞ্চার পথের অঙ্ক। সঞ্চার পথের অঙ্ক কি বলছে এটা, এখানে বলছে যে এমন একটা কি, একটা ত্রিভুজের সঞ্চার পথের সমীকরণ বের করো। এটা তো প্রশ্নের মিনিংই বুঝতেছি না, এটা ডাকের সমস্যা আছে হয়তো বা। একটা ত্রিভুজের সঞ্চার পথের সমীকরণ বের করো, যা হচ্ছে a0 বিন্দু 3x কি হবে, 3x অক্ষ থেকে সমুদ্রবর্তী। যাক বাদ দেন এটা, এটা ডাকটা ক্লিয়ার না, ডাক ক্লিয়ার করে আমি করাই দিচ্ছি, সমস্যা নাই। আপাতত এটা করি, 66 নাম্বারটা, x ইজ ইকুয়াল টু -√3y সমান 0 রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে।
পারবো না এটা। আমরা কি করব স্যার, আমরা ডাল সমান পড়েছিলাম মনে আছে, ডাল এম সমান হচ্ছে টেন থিটা এবং টেন থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স, মনে আছে? জাস্ট এই রেখাটা লিখেন, এক্স মাইনাস √3y সমান হচ্ছে 0, এটা দেওয়া আছে আমাদের, এই দেখেন এটাই লিখবেন। লেখার পরে আমরা কি করতে পারি স্যার বলেন তো, একটু যদি সাজাই লিখি, ধরেন কি করতাম, মাইনাস √3y, ওইটা তো আগে রাখতে হবে না? আচ্ছা, এইভাবে হবে না, দুইবারই করতে হবে, একবারও হবে না। মাইনাস এক্স, তারপরে একটু দেখেন এখানে আমি যদি দুই পাশের মাইনাসটাকে ব্যানিশ করে দেই, এই মাইনাস আর এই মাইনাস ব্যানিশ, তাহলে এখানে থাকবে √3y সমান হচ্ছে এক্স। তারপরে এখানে থাকে হচ্ছে আমাদের √3 সমান থাকে এক্স বাই ওয়াই। এটাকে একটু উল্টাই দেন, তাহলে তো হয়ে যায়। তো এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কি হবে স্যার একটু বলেন তো, 1/√3 হবে এখানে, আর এখানে কি হবে, y বাই এক্স হবে, তাই তো? y বাই এক্স, এই y বাই এক্স মানে কি বলেন তো স্যার, টেন থিটা না? এ ওয়াই বাই এক্স মানে কি, টেন থিটা। তাহলে এই যে এখানে স্যার আপনি কি লিখতে পারেন, টেন থিটা লিখতে পারেন। আর এই পাশে কত আছে স্যার, 1/√3, বলেন তো 1/√3 মান কত, টেন 30। তাহলে এই যে এখানে টেন 30 ডিগ্রি লিখলেন, টেন টেন কেটে দেন, তো থিটা সমান কত আসে, 30 ডিগ্রি আসে। এটা আমি রিসেন্টলি মনে করাইছি কয়েকদিন আগে। তারপর এখানে আরেকটা ডালের অঙ্ক আছে, 68 নাম্বার। এটাও একটা ডালের অঙ্ক, আমি এটাকে পরে করাচ্ছি। এই যে এটা যেটা দূরত্ব বলছে, ডালগুলো আমরা একই সাথে করে ফেলি, এই রেখাটার ডাল বের করতে বলছে। এটা ছোট অঙ্ক, একটু দেখাই দিই। রেখাটা প্রথমত লিখেন, কি লেখা আছে এখানে, এক্স মাইনাস 2y প্লাস 16 সমান 0, এরকম একটা রেখার সমীকরণ দেওয়া আছে আমাদের। তো বলছে এটা ডাল বের করতে। তাহলে আমরা সরলরেখার একটা সমীকরণ পড়ছিলাম এরকম, মনে আছে, y is equal to mx plus c। তাহলে ওই সমীকরণটাকে, যে এটাকে এটার মতো করে একটু আমরা ট্রান্সফরমেশন করি, রূপান্তর করি এটাকে। তাহলে দেখেন তো স্যার এটাকে এরকম করে লেখা যায় কিনা, এক্সটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, শুধু ওয়াইটা এই পাশে থাকবে। তাহলে মাইনাস এক্স মাইনাসের 16, এরকম হয় কিনা, এক্সটা নিয়ে যান মাইনাস এক্স হবে, 16 নিয়ে যান -16 হবে নাকি? তারপরে এখান থেকে যদি মাইনাসটা কমন নেন তাহলে হবে এক্স প্লাস 16, তারপর মাইনাস মাইনাস ব্যানিশ করে দিলেন। সো ওয়াই সমান হবে কত স্যার, এক্স বাই 2 প্লাস 16/2, দুইটাকে তো দুই দ্বারা ভাগ করতে হবে না, একবারে করে দিলাম আর কি। সো এটাকে চাইলে তো আপনি লিখতে পারেন হাফ অফ এক্স প্লাস 8। দেখছেন এটাকে আমি একটা ফরম্যাটে নিয়ে আসছি না? এখন ওই যে একটু আগে যে একটা সমীকরণ লিখছিলাম, y is equal to mx plus c, আপনি যদি এটার সাথে একটু কম্পারিজন করেন, দেখেন y এর জায়গায় y আছে, x এর জায়গায় x আছে, c এর জায়গায় 8 আছে, তো m এর জায়গায় আছে কত, এই যে হাফ আছে না, m মানে কি ডাল, তাহলে এই ডালটাই তো হচ্ছে আমার হাফ। আপনি যদি এটার সাথে কম্পারিজন করেন তাহলে আপনি ডালটা পেয়ে যাবেন। তাহলে এই সরলরেখার ডালটা কত আমাদের, হাফ। সো স্যার আমি আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার। চলেন এখন আমরা আপনাদের এইখানে একটা কোশ্চেন বলছিলাম, এই যে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি বলছিলাম যে এটা এটা একটু পরে করাই দিব, তার কারণ হচ্ছে এখানে দাগটা একটু কারেকশন করা লাগবে। সেটা হচ্ছে একটি ত্রিভুজের সঞ্চার পথের সমীকরণ বের করো যা a0 বিন্দু 3x অক্ষ থেকে সমদূরবর্তী। সো এইটার দাগটা আমরা যদি একটু দেখি, হয়ে গেল আবার, আচ্ছা আগে এটা করে নেই, দাগ হারাই গেছে। দেখেন 67 নাম্বারটা আমরা দেখি, 4-2 বিন্দু হতে 5x প্লাস 12y-3 রেখার দূরত্ব বের করো। দূরত্ব বের করতে বলছে, মানে এই বিন্দু থেকে এটার দূরত্ব। আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4-2, আর এখানে একটা রেখা আছে, মনে করেন এটা হচ্ছে সেই রেখাটা। এই রেখার সমীকরণ হচ্ছে এই যেটা, 5x প্লাস 12y-3 সমান 0, এটা হচ্ছে সেটা। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলছে,
এই বিন্দু থেকে আপনি যদি এটার উপর একটা লম্ব টানেন, তাহলে এই যে যে লম্ব দূরত্বটা, এই যে যে স্যার আপনার লম্ব দূরত্বটা, এটাই কিন্তু বের করতে বলছে, যে এই ডিস্টেন্সটাই আপনাকে বের করতে বলছে। ঠিক আছে, এটা খুব ইজিলি বের করা যায়। সেটার জন্য আমরা কি করবো স্যার, দেখেন সূত্রটা একটু দেখেন। তাহলে দূরত্ব এইখানে এক্স এর সহগ আছে কত স্যার, এক্স এর সহগ কত আছে 5, নিচে লিখলেন 5 স্কয়ার। ওয়াই এর সহগ কত আছে 12, তাহলে 12 স্কয়ার। ঠিক আছে, রুট ওভার দিতে হবে অবভিয়াসলি। আর এই যে যে ইকুয়েশনটা আছে না 5x + 12y - 3, এখানে x আর y এর মানটা জাস্ট বসাই দিবেন উপরে। তাহলে এখানে ছিল কত আমাদের 5, x এর মান হচ্ছে 4, তাহলে যে 4 মানে এই বিন্দু দ্বারা কি করব আমরা এই রেখাটাকে সিদ্ধ করে দিব, তাহলেই হবে। প্লাস 12 ইনটু -2 -3, ওকে। সো আপনি যদি খেয়াল করেন এখানে থাকে কত 25 আর হচ্ছে 12, তাহলে 25 আর 144 মানে 169, 169 কে রুট ওভার করলে হবে 13, আর এখানে হচ্ছে কত 20 মাইনাস হচ্ছে 24 মাইনাস 3। ঠিক আছে, কত হয় দেখেন তো তাহলে স্যার, এখানে উপরে উপরে থাকে হচ্ছে আমাদের -7/13। সো এটাই হচ্ছে আপনার ডিসটেন্স। সো এটাই হচ্ছে কি স্যার আপনার ডিসটেন্স। পারবেন কিনা? আর একটা কথা বলি, দূরত্ব তো ঋণাত্মক হয় না, তাই না? সো এটাকে অবশ্যই মডুলাসের ভিতরে রাখতে হবে, এটাকে অবভিয়াসলি মডুলাসের ভিতরে রাখতে হবে, কারণ দূরত্ব কখনোই নেগেটিভ হয় না। ঠিক আছে, এটা অবভিয়াসলি কি হবে, পজিটিভ হবে। এই যে মডুলাসের কারণে এই মাইনাসটা চলে যাবে, এটা হবে আপনার আনসার। পারবেন? এখন এখানে কিছু ব্যাখ্যার বিষয় আছে, আমি একটু ব্যাখ্যাটা আপনাদেরকে দিয়ে দিই এখানে। তো এই সূত্রটা কোথা থেকে আসলো এটা আগে আপনাদেরকে জানতে হবে, এই সূত্রটা কোথা থেকে আসলো এটা ফার্স্ট অফ অল আপনাদেরকে জানতে হবে। যখনই আপনি কোনো লম্ব দূরত্ব বের করবেন, যখনই আপনি লম্ব দূরত্ব বের করবেন, যখনই আপনি লম্ব দূরত্বের সমীকরণ বের করতে যাবেন, তখন সূত্রটা দেখে রাখেন। এটা মনে করেন একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর এখানে একটা সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখাটার সমীকরণ ধরেন সাপোজ 4x + 5y + 8 = 0, এরকম একটা সমীকরণ আর কি আছে। এখন যদি আপনাকে বলে যে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, মানে বিন্দু থেকে সরলরেখার দূরত্ব, আমরা বিন্দু থেকে বিন্দুর দূরত্ব বের করার সূত্র জানি, কিন্তু বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্বটা কত, এটা বের করার সূত্রটা হচ্ছে নিচে √a² + b², আর উপরে হবে স্যার এই যে যে বিন্দুটা আছে না স্যার, এই যে বিন্দুটা, এই বিন্দু দ্বারা এই সরলরেখাটাকে আপনি সিদ্ধ করে দিবেন। সিদ্ধ করে দেওয়া মানে হচ্ছে এইখানে যে এক্স এর মানটা থাকবে, এই এক্স এর মানটা এখানে বসাবেন, এখানে যে ওয়াই এর মানটা থাকবে সেই মানটাই যে এখানে বসাবেন। ঠিক আছে, তার মানে সেটা তখন এরকম হয়ে যাবে 4x1 + 5y1 + 8। ঠিক আছে, এরকম আর কি। সেইখানে এটাকে যদি আমি আবার একটু বলি, যেখানে আসলে এ এবং বি বলতে আসলে আমরা কি বুঝি, এ এবং বি মানে হচ্ছে এই এক্স এর সহগটাই হচ্ছে এ এবং ওয়াই এর সহগটাই হচ্ছে বি। ঠিক আছে, এইখানে যদি আপনি সরাসরি সরলরেখার সমীকরণ যেটা আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণ দ্বারা কম্পারিজন করে তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন এক্স এরটা কত এ, ওয়াই এর সহগটা কত বি, তাহলে আপনি এইখানে এটা না লিখে যদি এইভাবে লিখেন ax1 + by1 + c, ঠিক আছে, তাহলেই তো হয়ে গেল এত একক। এবং সাথে কি দিবেন, মডুলাসটা দিবেন যাতে মাইনাসটা না আসে, কারণ দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে মেইন সূত্র। তো এখান থেকে মূলত কিন্তু স্যার আমরা ওই যে অঙ্কটা করছি স্যার, এই যে এটা দেখেন, এটা ছিল আমাদের মেইন সূত্র। তো এই সূত্রটা এই যে এখানে কিন্তু অ্যাপ্লাই করছে। তো দেখেন এখানে ইকুয়েশনটা কি ছিল স্যার, এটা ছিল না, এখানে দেখেন এই যে আমরা কি কাজ করছি স্যার, এটা ছিল আমাদের সরলরেখার সমীকরণ, ছিল কিনা? আর বিন্দুটা কত ছিল,
4 - 2, তার মানে x এর মান 4। এই যে দেখেন এই x এর জায়গায় আমরা এই যে 4 বসাইছি। y এর মান কত -2, এই যে y এর জায়গায় -2 বসাইছি। আর √a² + b², এখানে a বলতে কত, a মানে হচ্ছে x এর আগে যা থাকবে সেটাই a। কত আছে 5 আছে, এই যে 5 বসাইছি। এখানে কত 12 স্যার, এই যে 12। ক্যালকুলেশন করব, হয়ে যাবে। এই যে স্যার আমাদের যে ম্যাথটা ছিল সেটা যদি একটু দেখি, এটা ডাকটা মূলত এরকম। একটা বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করা, এখানে আসলে ত্রিভুজের না, এটা হবে একটা বিন্দুর। ঠিক আছে, এটা কি হবে স্যার, একটা বিন্দুর। সেই জন্য আমি বলতেছি এটা ডাকটার মধ্যে একটা মিস্টেক আছে। একটা বিন্দুর, ত্রিভুজের সঞ্চারপথ হয় না, একটা বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করো যা 0a, ঠিক আছে, সরি a0 ও x অক্ষরেখা হতে সমদূরবর্তী। ঠিক আছে, এখানে এটা 3 না, এটা হবে ও, এইখানে একটু মিস্টেক হয়েছে। ঠিক আছে, আমি একটু দেখেন এই ডাকটা যদি এভাবে লিখি, ডাকটা মূলত এরকম। একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করো যা a0 ও x অক্ষ হতে সমদূরবর্তী। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, দেখছেন কোশ্চেনটার মধ্যে ডাকটা মিস্টেক ছিল, যার কারণে সমস্যা। এই হচ্ছে আমাদের কোশ্চেন স্যার। ওকে, একটা বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করো যা হচ্ছে a0, একটা বিন্দু। আবার বলছে x অক্ষ হতে, কোন অক্ষ স্যার, x অক্ষ হতে সমদূরবর্তী। আমরা যদি প্রথমত বুঝতে হবে স্যার সঞ্চারপথ বলতে আমরা কি বুঝি। আপনি যদি কোনো একটা পিঁপড়াকে ছেড়ে দেন, সেটা আঁকা বাঁকা যে পথে যাবে সেটা তো একটা কি তার পথ। ঠিক সেম ভাবে একটা বিন্দু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে স্বাধীনভাবে যে পথে চলে সেটাই তার সঞ্চারপথ। ঠিক আছে, সো আমরা একটা বিন্দুর সঞ্চারপথ বের করব, যেটা এখানে একটা বিন্দু আছে দেখেন a0। সাপোজ আমি মনে করি এই বিন্দুটা হচ্ছে a0 বিন্দু, এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুটা মনে করি সাপোজ এটা হচ্ছে a0 বিন্দু। ঠিক আছে, আবার কি বলছে, x অক্ষ, x অক্ষ স্যার কোনটা, এই যেটা x অক্ষ না, এই অক্ষ থেকে কি স্যার সমদূরবর্তী, এই অক্ষ থেকে সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা কি করব স্যার, এইখানে একটা বিন্দু নেই স্যার আমরা, এই জায়গায় সাপোজ মনে করেন আমরা এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা স্থানাঙ্ক ধরি pxy। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্সটা কত সেটাকে আমরা বের করতে পারি, পারি না বলেন? তাহলে প্রথমত লিখবেন যে মনে করি চলমান বিন্দু বা সঞ্চারপথের উপর একটা বিন্দু সমান সমান xy, এটা ধরে নিলাম। তাহলে এখন আপনি এই দুটো বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্সটা বের করেন। তো সুতরাং মধ্যবর্তী দূরত্ব স্যার, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করবো স্যার আমরা, এটা থেকে এটা বিয়োগ, তার মানে x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার। কত আসে স্যার এখানে যদি হিসাব করেন আপনি, তাহলে হবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস a স্কোয়ার প্লাস y স্কোয়ার, এরকম হবে। ঠিক আছে, তাহলে দুটো বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্স আমরা পেয়ে গেছি। এখন দেখেন এই যে আমাদের x অক্ষ স্যার, এই যে আমাদের x অক্ষ, এই x অক্ষ হতে এই বিন্দুর দূরত্বটা কত, আমি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করে গেছি, বের করছি, সেটা এটা আসছে। কিন্তু
এক্স অক্ষ থেকে এই পি বিন্দুর ডিস্টেন্সটা কত? এই এক্স অক্ষ থেকে এই পি বিন্দুর ডিস্টেন্সটা কিন্তু ওয়াই। কথা বুঝতে পারছেন? এক্স অক্ষ থেকে পি বিন্দুর ডিস্টেন্সটা কি হবে? ওয়াই হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব সমান সমান ওয়াই। এখন কি বলছিল স্যার আমাদের? দেখেন তো এখানে যে এ জিরো আর এক্স অক্ষ হতে সমদূরবর্তী, দ্যাট মিন্স এই দূরত্ব আর এই দূরত্ব কি স্যার শর্ত মতে সমান। এই দূরত্ব আর এই দূরত্ব কি স্যার শর্ত মতে সমান। আপনি শর্ত মতে দিয়ে এটা সমান সমান এটা লিখতে পারেন। ঠিক আছে? তাহলে এখন আমি লিখবো শর্ত মতে, শর্ত মতে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়াই। এখানে রুট ওভার আছে, তুলতে হবে, হবে না বলেন? তাহলে কেমনে তুলবো স্যার? এই পাশে একটা স্কোয়ার, এই পাশে একটা স্কোয়ার, তাহলে তো উঠে গেল। তাহলে স্কোয়ার রুটে কিন্তু কেটে যাবে। কেটে যাওয়ার পরে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার। এই ওয়াইটা ওই পাশে নিয়ে যাবে। তাহলে এটা যদি ওই পাশে নিয়ে যান মাইনাস হয়ে যাবে, তখন এটা এটা কাটা সমান সমান কি হবে? জিরো। তাহলে এটাই হচ্ছে স্যার আমাদের সেই সঞ্চার পথের সমীকরণ। এখন একটা কথা এখানে বলে দেই, এই কোশ্চেনটা আমাদের নট অনলি অতি সংক্ষিপ্ত, এটা আমাদের সংক্ষিপ্ততে পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? এটা আমাদের পড়বো হচ্ছে আমরা সংক্ষিপ্তর জন্য। তারপরে বৃত্তের সাধারণ সমীকরণ লিখো। 69 নম্বর কোশ্চেন, বৃত্তের সাধারণ সমীকরণটা লিখো। বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এরকম, একটু লিখে দিচ্ছি এখানে দেখেন। বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে, এটা পরীক্ষা আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবে, 3 স্টার দিয়ে রাখতে পারেন, এইটা মনে রাখবেন। বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ বলতে পারে। আমরা সংক্ষিপ্ত কিছু কোশ্চেন দেখি। হ্যাঁ, এরপরে স্যার আমাদের কিছু সংক্ষিপ্ত কোশ্চেন আছে। এখন আমি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো জাস্ট আপনাদেরকে একটু দেখাই দেই। এই সবগুলো হয়তো আমরা প্রথম দিকের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা করব না, কারণ হচ্ছে এগুলো আমি অনেকবার করাইছি। আপনারা এখান থেকে যে অঙ্কটা আছে না স্যার, 3 নাম্বারটা, এই 3 নাম্বারটা বারবারই পরীক্ষা আসে, এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারেন। আহ, আপনারা যে কাজটা করবেন, আপনাদের বাড়ির কাছে আমি দিয়ে দিই। এখানে যে 6টা অঙ্ক দেখতে পাচ্ছেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, এই 6টা অঙ্ক, এইগুলো আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এই 6টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এগুলা করে ফেলবেন সবাই। তারপরে আরো যেটা করবেন সেটা হচ্ছে, না আর করা লাগবে না, বাকিগুলো আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো, সময় কম লাগবে এগুলোতে। হুম, ঠিক আছে, ওকে। তাহলে এই 6টা হচ্ছে আপনাদের বাড়ি কাজ। তো আজকে এই পর্যন্ত থাকুক। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।